আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা টোটালি একটা গল্প, বাংলা প্রবন্ধ বলতে পারো। সেই টপিকটার নাম হচ্ছে বনফুল, সরি, মিনু। যেটা লিখেছেন হচ্ছে বনফুল। তোমাদের সবার ক্যামেরা অন করা উচিত এবং অন করতে হবে। তো আমাদের মিনু গল্পটা লিখেছেন কে? লিখেছেন হচ্ছে বনফুল। দেখো স্লাইডের নিচে একটা কথা লেখা আছে, প্রখ্যাত কথা সাহিত্যিক বনফুল রচিত এক অসামান্য গল্প যেখানে ফুটে উঠেছে এক অনাথ বোবা মেয়ের জীবন সংগ্রাম ও কল্পনার জগৎ। তার মানে কি, মিনু গল্পের টাইটেল থেকে বুঝতে পারতেছো যে মিনু সম্পর্কে হয়তো বনফুল গল্পটা লিখে গেছেন। তো আর নিচে স্লাইডের লাইনটা দেখে আমরা আরো শিওর হইতেছি যে মিনু কি, মিনু একজন অনাথ মেয়ে যে বোবা, এবং সে হচ্ছে জীবন সংগ্রাম এবং জীবন সংগ্রামে লিপ্ত, এবং তার কল্পনার জগৎ এবং সেই জীবন সংগ্রামটা নিয়ে বনফুল সাহেব তোমার কি করেছেন, মিনু গল্পটা লিখে গেছেন। ঠিক আছে? তো এখন আসো আমরা একটু ভিতরে যাই, আমরা বনফুলের লেখক পরিচিতি সম্পর্কে একটু পড়ি। দেখো তো বনফুলের আসল নাম কি। বনফুলের আসল নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। তার মানে কি, এই যে বলাই চাঁদ মুখোপাধ্যায় বানানটা দেখো তো, ব লয়াকার রস্বই চয়ে চন্দ্রবিন্দু আকার দ, বলাই চাঁদ আর মুখোপাধ্যায়। তো বাংলাতে আমরা এই কবি লেখক এদের নামগুলোতে যাদের মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এরকম থাকে, সেই জায়গাগুলোতে বানানে আমরা একটু ভুল করে ফেলি। ভুল করি কোন জায়গাটাতে? এই যে মুখোপাধ্যায়, এখানে তো উচ্চারণের সময় দ আসতেছে উচ্চারণের টাইমে, কিন্তু আমরা কি করতেছি, দ এর কোনো ছিটা ফোটাই আনতেছি না। আমরা লিটারেলি পয়ে আকার ধয়ে জফলা আকার অন্তস্থ অ দিতেছি। সো এই জিনিসটা, এই জায়গাটা আমাদেরকে খুবই কেয়ারফুলি মাথায় রাখতে হবে। যদি আমরা বানান লিখতে দেয় তখন আমরা এইটা সুন্দরভাবে লিখবো, আদারওয়াইজ আমাদের কিন্তু মার্ক কাটা যাবে। কত মার্ক কাটা যাবে জানো? এইসব কোশ্চিন কিন্তু ক মার্কের কোশ্চিন আসে, অথবা হচ্ছে এমসিকিউ কোশ্চিন আসে। তো সেই ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। আর এখানে যে এক্সট্রা ডিটেলস গুলো লেখা আছে সেগুলো সবগুলো তোমার এমসিকিউ কোশ্চিন আসে। তাছাড়া আর প্রকৃত নামটা আসে তোমার ক মার্কে প্লাস এমসিকিউ কোশ্চিন, দুইটা জায়গাতে আসে। তো দেখো বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ কোথায় করেছে? ভারতের বিহারে 1899 সালে, এবং মৃত্যুবরণ করেছে কত সালে? 1979 খ্রিস্টাব্দে কলকাতায়। তো তোমাকে এই জায়গাতে একটা কোশ্চিন আসতে পারে যে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল কত বছর বেঁচে ছিলেন, এটা বলো তো। সাহি, তুমি বলো তো, অ্যান্সার করো তো। বলাইচাঁদ মুখোপাধ্যায় কতদিন বেঁচে ছিলেন? উম, চা- আ- আ- 80 বছর। 80 ইয়ার্স, হ্যাঁ 80 ইয়ার্স হবে, ঠিক আছে। গুড। আর ওনার পেশা কি দেখো তো, চিকিৎসক। তার মানে তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। আর তার সাহিত্যিক বৈশিষ্ট্য কি ছিল? সাহিত্যিক বৈশিষ্ট্য বলতে তিনি যে লেখালেখিগুলো করতেন সেগুলো কেমন ছিল, সেগুলো কি বড় ছিল, না সেগুলো ছোট ছিল, বা সেগুলো আকার কেমন ছিল, সেগুলো হচ্ছে সমাজের সমাজের কি হচ্ছে কি ধরনের চিত্র ফুটে তুলতো। সে কি ওই সমাজের স্যাটাইরিক্যাল কোনো বিষয় প্রকাশ করতো, না ট্র্যাজেডি প্রকাশ করতো, না কি প্রকাশ করতো? তো বেসিক্যালি ওনার লেখা যেটা ছিল সেটা হচ্ছে গল্পগুলা আকারে খুবই ক্ষুদ্র হইতো। অর্থাৎ তুমি যদি বইয়ে দেখো মিনু গল্পটা দেখবে আকারে খুবই ছোট, কিন্তু একটা প্রবন্ধ বা একটা গল্প লিখতে গেলে সাধারণত যারা সাহিত্যিক, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে কোথায় যদি আমরা চিন্তা করি, তিনি অনেক বড় করে লেখেন, কিন্তু সেই তুলনায় বনফুল অনেক ছোট ভাষার মধ্যে খুব হচ্ছে একটা বড় ডিপ মেসেজ প্রদান করে থাকেন। ঠিক আছে? এখন ওনার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে সেটা কি কি? একটা প্রথমত বনফুলের গল্প। এই যে এখানে তোমার 5টা গল্পের নাম লেখা আছে, এই 5টা গল্পের নাম মুখস্থ রাখতে হবেই, কারণ এটা এমসিকিউ তে আসতে পারে। এমসিকিউ তে তোমাদের কেমনে আসে দেখে, কোশ্চেন করতে পারে নিচের কোনটি বনফুলের গল্প নয়। তখন ধরো এখান থেকে 3টা দিল আর বাইরে থেকে একটা দিল, সো ওভারঅল 4টা দিয়ে তোমাকে হচ্ছে টেস্ট করতেছে যে নিচের কোনটি বনফুলের রচিত গল্প নয়। আবার এরকম একটা কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি বনফুল রচিত গল্প দিয়ে একটা বনফুলের গল্প দিল, এবং বাকি 3টা হচ্ছে আননোন কিছু একটা দিল। সো এই জন্য আমাদের এই 5টা নাম ক্লিয়ারলি মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে? বুঝেছো? ইয়েস স্যার। ঠিক আছে। আর উনাকে কি স্বীকৃতি দেওয়া হয়েছিল, অর্থাৎ উনি যে এত সাহিত্যকর্ম করে গেলেন, তাকে কি আমরা কোনো উপাধি দিয়েছি কি দিই নাই, সেটা দেখা যাবে। উনাকে হচ্ছে পদ্মভূষণ ভারত, মানে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছেন। যার ফলে আমরা তাকে, এই যে পদ্মভূষণের পাশে লেখা আছে ভারত কথাটা লেখা আছে, কারণ এটা তারা বুঝাইতে চাচ্ছে যে ভারত সরকার উনাকে পদ্মভূষণ উপাধিটা দিয়েছিল। ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে এখানে?
No, sir. ঠিক আছে, তাহলে আমরা পরের পার্টটুকুতে আসি। এখন আমাদের, আমি একটু টেক্সটে যাই। দেখো মিনু লিখেছেন কে? বনফুল। প্রথমটা স্টার্ট হচ্ছে কি দিয়ে, দেখো, মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগেই মারা গেছে, সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। তাহলে এই প্রথম তিনটা লাইন থেকে তুমি কি ডিটেলস পাইতেছো মিনুর ব্যাপারে? মিনু কে? প্রথমত, মিনুর মা নাই, তার মানে কি সে মা মরা মেয়ে। বাবা জন্মের আগেই মারা গেছে, তার মানে এই দুইটা লাইন আমরা দেখতেছি মিনু একজন অনাথ, অর্থাৎ শি নিদার হ্যাজ হার ফাদার নর হার মাদার, তার মানে তার বাবাও নাই তার মাও নাই। সে বড় হইতেছে কোথায়? দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। কোথায় বড় হচ্ছে? দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। পিসিমাটাও কেমন? দূর সম্পর্কে, মানে তার নিকটাত্মীয় নয়, তার মানে সে অন্য জায়গাতে একটা বড় তো হচ্ছে। বয়স মাত্র 10, তাহলে তার বয়স কত? মাত্র 10 বছর বয়স। কিন্তু এই বয়সে সে সব রকম কাজ করতে পারে। এখন আমরা আমাদের স্লাইডে ব্যাক করি, দেখো। তাহলে আমরা স্লাইডে কি লিখতে, দেখো এখানে কি কি লেখা আছে। মিনু 10 বছরের এক অনাথ বালিকা, দূর সম্পর্কের পিসিমার বাড়িতে সে থাকে, আর এই বয়সে সে বাড়ির সমস্ত কাজ করতে পারে, মানে সামলায়, আর তাকে কেউ কোনো পারিশ্রমিক দেয় না, তবু সে হাসি মুখে সব দায়িত্ব পালন করে। এখন তোমাদেরকে একটা জায়গায় রিলেট করার চেষ্টা করি। তোমার বাসায় মা আছে, সো মা কি করে? মাকে, মা তো তোমাকে খাবার রান্না করে দেয়, তারপর তোমার বিভিন্ন কাজ করে দেয়, বাসার সকল কাজকর্ম করে। আর তোমরা কি তাকে পে করো? কোনোভাবে পে করো? না, একটা হচ্ছে আনকন্ডিশনালি গ্র্যান্ড করে নিয়েছো যে না, মা তো এসব করবে। কি করেছো বলো? পে করো? No, বাসায় আমরা sir. পে করি না। মাকে যেমন পে করি না, তেমনি ভাবে মিনুকে তারা হচ্ছে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে, ঠিক আছে? তারা আহ তাকে কোনো ধরনের পারিশ্রমিক দেয় না, যেহেতু সে অনাথ, তার বাবা মা নাই, তাকে সাপোর্ট করার মতো কেউ নাই। তাই দূরসম্পর্কের সেই পিসিমার বাড়িতে তাকে সব ধরনের কাজ নিজেকেই করতে হয়। এবং তারা এইটা ভেবে তাকে গ্রেটফুল ফিল করায় যে আমরা তো তোমাকে একটা আশ্রয় স্থান দিয়েছি, সো ইউ শুড বি গ্রেটফুল ফর দ্যাট। ঠিক আছে? তো সে কি করে? সে কোনো পারিশ্রমিক পায় না, বরং সে সকল ধরনের কাজকর্ম নিজে করে দেয়। আর সে সব শেষে কি করে? হাসি মুখে সবকিছু দায়িত্ব পালন করে, সবকিছু মেনে নেয়। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাইতেছি এর ভিতরে কিন্তু, এই যে এই একটা জায়গার ভিতরে কিন্তু অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স ছিল। সো এটা পড়বা ভালো করে বাসায়। সেকেন্ডলি যেটা আসতেছে সে কি হচ্ছে, মিনু, মিনুর হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কেমন। প্রথমত তো মিনুর সম্পর্কে আমরা একটু জানলাম। সেকেন্ডলি আমরা দেখতেছি মিনুর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। মিনু সম্পূর্ণ কালা ও বোবা। কালা বলতে কি বোঝায় বলো তো? ওই যে কানে শুনতে পান। যে কানে শুনতে পায় না। আর বোবা মানে সে কথা বলতে পারে না, দ্যাট মিনস শি ইজ ফিজিক্যালি ডিসেবলড। তার মানে আমরা যেরকম স্বাভাবিক, সে কিন্তু সেরকম স্বাভাবিক বৈশিষ্ট্যের অধিকারী নয়। সে সম্পূর্ণরূপেই কালা, অর্থাৎ সে কানেও যেমন শুনতে পায় না, সে কথাও বলতে পারে না ঠিক মতো, কারণ তার বাচন ভঙ্গিটাও নাই। কিন্তু তাই বলে তার জগৎ শূন্য নয়। সে তার এক অতীন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে চারপাশের সবকিছুকে বা চারপাশকে অনুভব করে এবং কল্পনার রঙে তাকে সাজিয়ে তোলে। দ্যাট মিনস সে যে কথা বলতে পারে না, সে যে আহ কানে শুনতে পায় না, সে যে হচ্ছে আমরা যেটাকে বলি তোমার ফিজিক্যাল ওয়েতে নিজের মনোভাব প্রকাশ করা যে ওয়েট প্রসেসটা, সে কোনোটাই ফিল করে না। সে কি করে? সে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড ক্রিয়েট করে রেখেছে। সেজন্য আমরা বলতেছি যে তার জগৎ শূন্য নয়। সে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড ক্রিয়েট করে সেখানে তার ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে চারপাশকে অনুভব করে। সে চারপাশের সকল ডিটেলসকে নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা করে। সে মনে মনে তার চারপাশের যে বলো গাছপালা আছে, পাখি আছে, তারপরে যে উঠানে তোমার খড় সবকিছু আছে, এইগুলোকে সে কি করে? এগুলোকে সে হচ্ছে মানিয়ে নেয়, নিজের রঙে সাজাতে থাকে। সো হি জাস্ট ইমাজিনস এভরিথিং। ঠিক আছে? এখন আসো এর পরের অংশটুকুতে যাই। মিনু গল্প যখন পড়বা তখন তার সেকেন্ড যে পার্টটা আছে সেখানে দেখতে পাবা যে মিনুর কিছু ভোরবেলার রুটিন আছে। সে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে তাকে কিছু কাজ করতে হয়। তো সেই কাজগুলো আমরা কি কি সেটা একটু দেখি, আসো। মিনুর দিন শুরু হয় ভোর 4টে। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে মিনু কখন হচ্ছে তার ডেইলি রুটিনটা স্টার্ট হয়। তার যে ডেইলি মনোটোনাস যে শিফট গুলো আছে, যে ওয়ার্ক গুলো আছে, সে কয়টা স্টার্ট করে? সেটা হচ্ছে 4টার সময় স্টার্ট করে। দেখো, এইটা এমসিকিউ তে আসবে, এইটা ইভেন ক মার্কের কোশ্চিনেও আসতে পারে। সো
মিনুর দিন শুরু হয় ভোর 4টে, আর তার এই ভোরে রয়েছে এক নিজস্ব কাল্পনিক জগৎ। তার মানে কি, সে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে তার একটা নিজস্ব কাল্পনিক জগৎ আছে। কারণ একটু আগে আমরা বলছি কি, সে সম্পূর্ণরূপে কালা ও বোবা, এবং সে কোনো কিছু আমরা ফিজিক্যাল ওয়েতে যেটা এক্সপ্রেস করি সেটা করতে পারে না। সেটা সেই পন্থা অবলম্বনের জন্য একটা নিজের ইমাজিনারি ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে। এবং সে ভোর 4টায় যখন ঘুম থেকে ওঠে, তখন সেই টাইমে নিজস্ব কাল্পনিক জগতে সে বিচরণ করা শুরু করে। প্রথম যেটা আছে দেখো, প্রতিদিন ঠিক ভোর 4টায় সে নিয়ম করে ঘুম থেকে ওঠে। সেকেন্ডলি, পূর্ব আকাশে বা পূব আকাশে জলজল করা শুকতারাটি তার প্রথম বন্ধু। তাহলে মিনুর প্রথম বন্ধু কে বলো? বলো। শুক্তারা। শুকতারা। হুম। হুম, মিনুর প্রথম বন্ধুটা হচ্ছে শুকতারা, ঠিক আছে। তাকে সে আদর করে কি নাম দিয়ে ডাকে? সই বলে ডাকে। তো এমসিকিউ কোশ্চিন আসবে, মিনু শুকতারাকে কি বলে ডাকে? সই। সই মানে কি? সঙ্গী, সাথী, তাই না? তো এইটা মাথায় রাখবা যে শুকতারা কোন আকাশে জ্বলজ্বল করে? পূর্ব আকাশে। আর এই শুকতারাটাই হচ্ছে মিনুর প্রথম বন্ধু, এবং একে সে আদর করে কি ডাকে? সই বলে ডাকে। থার্ডলি যেটা আসতেছে, তার ধারণা শুকতারাও তার মতো ভোরবেলা ওঠে পিসে মশাইয়ের বাড়িতে উনুন ধরাতে। উনুন মানে কি? উনুন মানে হচ্ছে চুলা। তার মানে গ্রামের একটা রেওয়াজ চালু ছিল, এখনো আছে। যেসব গ্রামে তোমার মাটির চুলা আছে, তারা কি করে, সকালবেলা, সকালবেলা না, ভোরবেলা ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পরে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে চুলা ধরায়। কারণ চুলাতে জাল হতে অনেক দেরি লাগে, বুঝেছো? তো সেই কারণে তারা কি করে, সকালবেলা ঘুম থেকে উঠে চুলা জ্বলায়। এন্ড মিনুর যে বাসাতে থাকে, সেই বাসাতে মিনুকে এই দায়িত্বটা নিতে হয়েছে। সবাই কিন্তু ঘুম বিসর্জন দেয় না। মিনু নেগলেক্টেড দেখে মিনুকে তার ঘুম বিসর্জন দিয়ে ভোর 4টায় উঠে তাকে কি করতে হয়? পিসে মশাইয়ের বাড়িতে উনুনে আগুন ধরাতে হয়। ঠিক আছে, বুঝেছো? কারো কোশ্চিন আছে এখানে কোনো জায়গাতে? ঠিক আছে। আর সে কি মনে করতেছে যে শুকতারাকে, মনে করতেছে যে শুকতারাও ভোরবেলা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠে সে হচ্ছে পিসে মশাইয়ের বাড়িতে উনুন ধরায়। তারপরে যে ডিটেলসটা আছে সেটা দেখো, উষার লাল আভা দেখে সে ভাবে তার সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। তো দেখো, তার ইমাজিনেটিভ ক্যারেক্টারিস্টিক্সটা কতটা রিচ। আমরা যারা ফিজিক্যালি ফিট, যারা ফিজিক্যালি এবল, তারাও অনেক সময় এরকম ভাবে চিন্তা ভাবনা করতে পারি না। তাই আমরা বলতে পারি কি, সৃষ্টিকর্তা তাকে একটা বিশেষ অ্যাবিলিটি দান করেছে, যার মাধ্যমে সে কি করে, একটা ইমাজিনেটিভ পাওয়ারের মাধ্যমে সবকিছুকে চিন্তা ভাবনা করতে পারে। তার জন্য সে কি করতেছে, তার জন্য সে কি করতেছে দেখো, এই যে পাশে একটা ছবি আছে। তো যখন ঘুম থেকে সে ওঠে, যখন সবকিছু সে দেখে, তখন এই যে যখন সূর্যটা ওঠে আস্তে আস্তে, লাল আকার ধারণ করতেছে, সেরকম ভাবে সে মনে করে যে না, তার বন্ধু যে শুকতারাটি আছে, তার উনুনে বা তোমার হচ্ছে রান্নার যে জায়গাটা চুলা, সেখানে হচ্ছে কি হয়েছে, আগুন ধরেছে। ঠিক আছে, আমরা এর পরের অংশটা করতে চাই। মিনু যে ইমাজিনেটিভ জগৎটা আছে সেটা কেমন, সেটা নিয়ে আমরা একটু জানবো। তো প্রথমত, মিনু হচ্ছে সাধারণ মানুষের মতো কথা বলতে না পারলেও তার চারপাশের জড়বস্তুকে নিয়ে গড়ে তুলেছে তার বন্ধু ও শত্রুর এক অভিনব জগৎ। তার মানে কি, আমরা যারা ফিজিক্যালি এবল, আমাদের কারোর সাথে মতের যদি অমিল হয়, কারোর সাথে কোনোভাবে মনোমালিন্য ঘটে, আমরা তার প্রতি একটা বিরূপ মনোভাব ক্রিয়েট করে ফেলি। তাকে আমরা অনেক সময় শত্রু ভাবাপন্ন মনে করি। আবার যাদের সাথে আমাদের খুব মিল, তাদেরকে আমরা কি করি, বন্ধু ভাবাপন্ন মনে করি। তো যেহেতু মিনু হচ্ছে ফিজিক্যালি এবল না, সে কি করেছে, তার এই ইমাজিনারি ওয়ার্ল্ডে, ইমাজিনেটিভ কোয়ালিটির মাধ্যমে সে একটা বন্ধু বানিয়েছে, সে অনেকগুলো ফ্রেন্ডও বানিয়েছে, সে অনেকগুলো এনিমিও বানিয়েছে। ঠিক আছে। এখন আমরা দেখি, রোজ যে কয়লা ভাঙতে হয় সেগুলোকে তার হচ্ছে শত্রু। তার মানে পিসে মশাইয়ের বাড়িতে তাকে কি করতে হচ্ছে, অনেক শোষণ নিপীড়নের মধ্যে যাইতে হচ্ছে। শোষণ নিপীড়ন বলতে গেলে তাকে তারা হচ্ছে অ্যাসল্ট করে না, বাট সেটা কি বলতে চাই, তাকে মানসিক ভাবে শোষণ করে। কারণ মিনুর যেহেতু কেউ নেই, সেহেতু তারা মিনুকে হচ্ছে গ্র্যান্টেড নিয়ে নিয়েছে, এবং তাকে যাচ্ছে তাই যা বলে সবই করে। এবং মিনু যেহেতু ফিজিক্যালি ফিট না, সে নিজেকে প্রতিবাদও করতে পারে না ওই জায়গাতে, সে নিজেকে ইনফেরিয়র মনে করে। তো তারাও সেই সুযোগ সুবিধাটা নেয়, যে তাকে উনান ধরাতে দেয়, তাকে কয়লা ভাঙতে বলে। তো এই যে যখন সে কয়লাগুলো ভাঙে,
সেই কয়লাগুলোকে সে ইমাজিন করে কি হিসেবে, সে ইমাজিন করে তার শত্রু হিসেবে। তাহলে বলো মিনুর শত্রু কারা? কয়লা। কয়লা, ঠিক আছে, গুড। কয়লা ভাঙ্গার ভারী হাতুড়িটার নাম দিয়েছে সে গদাই, আর যে পাথরের উপরে সে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। টোটাল তিনটা জিনিস, গদাই আর শানু। তাহলে শত্রুকে, শত্রু হচ্ছে কয়লা। কয়লা ভাঙার জন্য যে হাতুড়িটা ইউজ করতেছে সেটাকে আমরা নাম দিচ্ছি গদাই। আর যে পাথরের উপর রেখে সে হচ্ছে ভাঙতেছে সেটাকে নাম দিচ্ছে শানু। শানু কোথা থেকে আসছে? শানু শব্দটা শান থেকে আসছে। শান মানে কি জানো? বলো তো, শান শব্দের অর্থ কি? চিন্তা করো তো কেউ, কারো কোনো কিছু মাথায় আসে? নো স্যার। আসে না? শানু শব্দের অর্থ হচ্ছে, যদি কোনো সমার্থক শব্দ হিসেবে যদি চাও, এটাকে আসে হচ্ছে অগ্নি বা আগুন। ঠিক আছে, শান। এটার উৎপত্তি হচ্ছে তোমার একটা সংস্কৃত থেকে এসেছে এই শব্দটা। তো এটা সাধারণত শব্দের অর্থটা হচ্ছে আগুন। বুঝেছো? কিছু কিছু ক্ষেত্রে তোমাকে এটাকে হচ্ছে জ্ঞানী ব্যক্তি বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তোমাকে হাসির সাথে তুলনা করা হয়, বাট আমরা সাধারণত এটাকে রেফার করি হচ্ছে আগুনের সাথে। ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে। এখন দেখো রান্নাঘরের উনুনকে সে মনে করে রাক্ষসী। তাহলে যে চুলাটা আছে চুলাকে সে কি মনে করতেছে? রাক্ষসী। আর উনুনের লাল আগুন হলো সেই রাক্ষসীর তৃপ্তি। আর শত্রুদের ধ্বংস করে সে যেন পরম শান্তি পায়। তার মানে কি করে সে? তার যে শত্রুগুলা, সেগুলোকে সে ধ্বংস করে কিভাবে? কিসের মাধ্যমে ধ্বংস করে? হাতুড়ি দিয়ে ভাঙে। প্রথমত সে কি করে, তার একটা ওয়েপন হচ্ছে হাতুড়ি, যেটাকে সে নাম দিয়েছে গদাই। গদাইয়ের মাধ্যমে সে কি করতেছে? আহ সেই হচ্ছে কয়লাগুলোকে ভাঙতেছে। আবার সে শানুর উপরে রেখে সেটা ভাঙে। এখন তার আরেকটা পার্ট হচ্ছে উনুন। কারণ সকালবেলা ভোর 4টায় উঠা তাকে কি করতে হয়? তাকে তোমার উনুন ধরাইতে হয়। তো উনুন ধরানোর জন্য তোমার লাগে হচ্ছে কয়লা। এখন এই উনুনকে সে কিসের মধ্যে তুলনা করতেছে? রাক্ষসী। কেউ বলতে পারবা কেন উনুনকে সে রাক্ষসীর সাথে তুলনা করতেছে? কেন নাম দিচ্ছে রাক্ষসী? বলো তো। দাঁড়াও, আমি যেহেতু কেউ ভলেন্টিয়ার করতেছে না, আমি নাম বলি। আচ্ছা, অঙ্কুশ যে আইডি থেকে আছো তুমি বলো। আগে তোমার নামটা বলবা। আগে তোমার নামটা বলবা, তারপরে আমার প্রশ্নটার উত্তর দিবা। শুনতে পাচ্ছ আমার কথা, অঙ্কুশ আইডি থেকে যে আছো? বলো, আমরা সবাই wait করছি, সবাই ওয়েট করতেছি তোমার হ্যালো জন্য। হ্যাঁ বলো বলো। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, তোমার নামটা বলো আগে। স্যার, রিদ্ধি বড়ুয়া। ঋদ্ধি বড়ুয়া, ঠিক আছে। হুম। ঋদ্ধি, তুমি কি আমার প্রশ্নটা শুনেছো? যে স্যার, আরেকবার বললে ভালো হবে, আমি একটু সেটিংসে গেছিলাম তো এটা ঠিক করার জন্য, তাই। ঠিক আছে। আহ মিনু রান্নাঘরের উনুনকে কেন রাক্ষসী মনে করে? রাক্ষসীর সাথেই কেন সে তুলনা করতেছে উনুনটাকে? স্যার, স্যার যে জানি না। জানো না? আচ্ছা ঠিক আছে। কেউ কি জানো? কেউ কি বলতে পারবা? স্যার রাক্ষসীর তৃপ্তির জন্য। রাক্ষসী কিসের জন্য? এই যে আগুনের তৃপ্তিটার জন্য। আগুনের তৃপ্তি, আচ্ছা। রাক্ষসীর ক্যারেক্টারিস্টিক্স কি বলো তো? কোনো কিছুকে ডিভাওয়ার করা। সে ধরো যে হিউম্যানদেরকে ডিভার করতে চায়, বা আশেপাশে যা আছে সবকিছুকে কি করতে চায়? গ্রাস করে নিতে চায়, তাই না? তো উনুন, উনুনকে কেন রাক্ষসী সে মনে করতেছে? কারণ উনুনে যখন তোমার কি হয়, এই যে কয়লাগুলা সে ভাঙে, সেই কয়লাগুলা কার ভিতরে দেয়? উনুনের যে হচ্ছে পথটা আছে, একটা গোল ইয়া থাকে চুলাতে দেখবা, মাটির চুলাতে, সেইখানে কয়লা দিতে হয়। ওই পথটা দিয়ে কি করতেছে? উনুনটা সে গ্রাস করতেছে। ঠিক আছে? যার কারণে রাক্ষসী যেমন সবকিছুকে গ্রাস করে, চুলাটাও কি করতেছে? ওই তোমার কয়লাগুলোকে গ্রাস করতেছে। দ্যাটস ওয়াই তাকে সেই রাক্ষসীর সাথে তুলনা করতেছে। এটা একটা অ্যানালজিও বলতে পারো, মেটাফোরও বলতে পারো। ঠিক আছে? আর উনুনের লাল আগুন হলো সেই রাক্ষসীর তৃপ্তি। তার মানে কি, উনুনের লাল আগুনটাকে সে কি কিসের সাথে তুলনা করতেছে? রাক্ষসীর তৃপ্তি। এগুলো মাথায় রাখবা, কারণ এই কোশ্চিন গুলা ক মার্কের জন্য বলো বা হচ্ছে এমসিকিউর জন্য বলো, খুবই ইম্পর্টেন্ট।
তো রাক্ষসী তৃপ্তি হচ্ছে কোনটা? উনুনের লাল আগুন। কারণ রাক্ষসী যখন কোনো কিছু ডিভার করে খুশি হয়, তখন সে একটা হচ্ছে স্মাইলি ফেস দেয়, ডেভিলি স্মাইল দেয়। তো সেইটার সাথে সে ওই আগুনের দাউ দাউ করে যে আগুনটা জ্বলে, সেটার সাথে তুলনা করতেছে। তারপর দেখো, শত্রুদের বা হচ্ছে কয়লা ধ্বংস করে সে যেন পরম শান্তি পায়। তার মানে মিনুর শত্রু কারা ছিল? আমরা শুরুতে বলছি মিনুর শত্রু ছিল কয়লা, এবং কয়লাকে ধ্বংস করে সে খুশি হয়। কারণ ওই রাক্ষসের ভিতরে অর্থাৎ চুলার ভিতরে যখন কয়লাগুলোকে দিয়ে দেয়, তখন সে খুব বেশি খুশি হয়, কারণ ওই কয়লাগুলোকে চুলা গ্রাস করে নিচ্ছে। ঠিক আছে? কারো কোনো এতদূর পর্যন্ত বুঝতে সমস্যা আছে? কোনো কোশ্চিন আছে? ঠিক আছে, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে, বুঝছো? সবাইকে বলতেছি বারবার, এই জিনিসগুলা তথ্যগুলা বারবার মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে কি হবে? তোমাদের সুবিধা হবে পরের পড়াগুলা করার জন্য। এখনই একবার যখন পড়বা তখনই মুখস্থ করে নিবা এই মাইনর মেজর ডিটেলস গুলা। তাহলে যখন রিভাইজ দিবা, তখন রিভাইজ দিতে গেলে আর বেশি পড়া লাগতেছে না। একটু পড়লেই দেখবা যে মনে পড়তেছে এই পুরাতন পড়া, যে আমি তো পড়ছিলাম। আচ্ছা দেখো, আমরা একটু বইয়ে চাই। ঠিক আছে, আমরা কিন্তু এই যে প্রথম যে পেজ আছে না তোমার, মিনু যেখানে স্টার্ট হয়েছে, এই দুইটা প্যারার কথা আমরা বলে ফেলছি অলরেডি। আমরা এখানকার সামারি একটা দিয়ে দিয়েছি, সে কি কি করতেছে, ভোরবেলা কি করে, ইভেন ধরো যে আগুনের লাল আভাকে শেষে রাক্ষসী তৃপ্তি মনে করতেছে, এগুলো আমরা পড়াইছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, একটু আসো আমরা এখান থেকে একটু পড়ি। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। তাহলে কয়লাদের কাদেরকে খাবে? কয়লাদেরকে খাবে। কে খাবে? উনুন রাক্ষসী। উনুনকে রাক্ষসীর সাথে সে তুলনা করে ফেলছে। আর কি তেল দেওয়া? কেরোসিন তেল দেওয়া। তাহলে এই জিনিসটা একটু লাগবে আমাদের, কেরোসিন তেল দেওয়া। কিসের তরকারি? ঘুঁটের তরকারি। এবং তাদেরকে সে ডিভার করতেছে হচ্ছে উনুন রাক্ষসী। আঁচটা যখন গনগন করে ধরে ওঠে, তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস। তাহলে এই লাইনটা দাগাও। জ্বলন্ত কয়লাগুলোকে সে কি মনে করতেছে? রক্তাক্ত মাংস মনে করতেছে। ঠিক আছে, তাহলে কয়লাগুলোকে সে কিসের সাথে তুলনা করছে? জ্বলন্ত কয়লাকে সে তুলনা করছে রক্তাক্ত মাংসের সাথে। সো এটা ইম্পর্টেন্ট। আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। সো এই ডিটেলস গুলো দাগাও, লেখো। তারপরে বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে। তার নয়ন, তার হচ্ছে চক্ষু দৃষ্টিটা কেমন? বিস্ফোরিত। মানুষের চোখ বিস্ফোরিত নয়ন কখন হয়? যখন সে কোনো কিছু নিয়ে রাগান্বিত থাকে, যখন সে মনের ক্ষোভগুলো প্রকাশ করতে থাকে, তখন সেই নয়নটা হয় বিস্ফোরিত। ঠিক আছে, তো যার কারণে আমরা বুঝাইতে চাচ্ছি এখানে যে মিনু তার রাগগুলো কিসের মাধ্যমে প্রকাশ করে? শত্রুকে ধ্বংস করার মাধ্যমে। সে উনুনে কয়লাগুলোকে ধ্বংস করার মাধ্যমে তার রাগগুলো প্রকাশ করে, এবং সেই সময় তার রাগের বহিঃপ্রকাশ ঘটে তার বিস্ফোরিত নয়ন দুটির মাধ্যমে। সৃষ্টিকর্তা মেনুকে দুইটা হচ্ছে শ্রবণ শক্তি দেয় নাই, আবার বাচন শক্তি দেয় নাই, কিন্তু তাকে দিয়েছে দুইটা সুন্দর সুন্দর চোখ, যার মাধ্যমে সে কি করে? সে নিজের মনোভাবগুলো কিন্তু চোখের মাধ্যমে প্রকাশ করতে পারে। বুঝেছো? তারপর দেখি আমরা কি লেখা আছে। তারপর ছুটে চলে যায় উঠোনে, আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে, সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে, সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ উঠেনি আজ। এইটা ইম্পর্টেন্ট। যে আমরা শুরুতে বলছিলাম যে কি করতেছে, যে সে তার সই, সই মানে কি? শুকতারা। শুকতারা আহ যখন আকাশে লাল হওয়া শুরু করে, ভোর থেকে কেবল সকালের দিকে যাওয়া শুরু করে, তখন আকাশে লাল আভা থাকে। তখন সে মনে করতেছে যে তার বন্ধু বা সইয়ের চুলাতে ভালো আগুন ধরেছে। কিন্তু যেদিন দেখে আকাশ মেঘের ঘন ঘটা দ্বারা আবৃত থাকে, আকাশে লাল আভা থাকে না, যেদিন আকাশ কালো মেঘে ঢাকা থাকে, তখন সেদিন সে মনে করে যে তার বন্ধুর চুলাতে আগুন ধরেনি, সে ভালো আঁচ ওঠেনি, সে কি করেনি? ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ ওঠেনি আজ। ঠিক আছে, এই লাইনটা দাগাও। ক্লিয়ার?
এখন আমরা তো কথা বললাম মিনুর শত্রু নিয়ে, তাই না? এখন মিনুর বন্ধু কারা কারা বলো তো? মিনুর তো বন্ধুও আছে। তো এখন দেখো আমরা এই যে পরবর্তী যে লাইনগুলো পড়বো সেখানে আমরা দেখতে পাবো যে মিনুর বন্ধুকে কে। প্রথমত, রান্নাঘরের বাসনগুলি তার বন্ধু। কয়লা তার শত্রু, কিন্তু বন্ধুকে রান্নাঘরের সব বাসন তার হচ্ছে বন্ধু। কার বন্ধু? মিনুর বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা। ঘটিটার নাম দিয়েছে পুটি। ঘটিটা হচ্ছে একদিন হাত থেকে পড়ে গিয়ে টুবড়ে গেল। টুবড়ে যাওয়া মানে হচ্ছে চ্যাপটা লেগে যাওয়া, চাকা লেগে যাওয়া। ঠিক আছে? তো মিনুর সে কি কান্না, অর্থাৎ সে হচ্ছে রান্নাঘরের বাসনগুলোকে যেহেতু বন্ধু মনে করে, যখন কোনো ফ্রেন্ড যে কোনো ক্ষতি হয় তখন সে কি করবে, যে প্রকৃত বন্ধু সবসময় কি করে, স্যাড ফিল করে, তাই না? তো সে কি করলো, যখন তার হাত থেকে একটা ঘটি পড়ে গেল তখন সে অনেক ব্যথিত হয়েছিল, সে অনেক কষ্ট পেয়েছিল, যার ফলশ্রুতিতে সে কান্নাকাটি করতেছিল। আর তোবড়ানো জায়গায় সে কি করে, রোজ হাত বুলিয়ে দেয়। সো এই যে কথাগুলো দেখতেছো বনফুলের, বনফুলের এই যে কথাগুলোর মাধ্যমে কি প্রকাশ করতেছে বলতো? যে একটা বাচ্চা মেয়ে, তার যে ইনোসেন্স, তার যে হচ্ছে মানসিক বৃদ্ধি, তার ইমাজিনেটিভ পাওয়ারটা কতটা স্ট্রং, সবকিছুই কিন্তু বনফুল সাহেব তার মাধ্যমে প্রকাশ করতেছে। এবং শুধুমাত্র যে একটা মেয়ের হচ্ছে গল্প প্রকাশ করেছে তা না, পুরো সমাজের চিত্রটাকে উনি হচ্ছে ফুটিয়ে তুলেছেন এই মিনু গল্পটার মাধ্যমে। উনি দেখাতে চেয়েছেন যে সমাজের সিস্টেমটা কতটা করাপ্টেড। মানুষ সবসময় শোষণ করে বেঁচে থাকতে চায়। সে তার চেয়ে যারা ইনফেরিয়র তাদেরকে সবসময় শোষণ করে থাকতে চায়। যেমনই মিনুর যেহেতু কেউ নেই, মিনু যেহেতু হচ্ছে বাবা মা হীন, এবং তাকে হচ্ছে তার আশ্রয় প্রদান করেছে, তাই তারা যাচ্ছে তাই করে তার সাথে। এবং মিনু তো কথাও বলতে পারে না, শুনতে পারে না। সো সকল বার্ডেন একদমই কার উপরে, মিনুর উপরে পড়ে গেছে। হ্যাঁ, আসো আমি একটু স্লাইডে যাই। এখন আসো, এই যে রান্নাঘরের সঙ্গীরা যারা আছে তাদেরকে আমরা কি বলতেছি, মিনুর হচ্ছে বন্ধু এবং শত্রু সবকিছুই বলতেছি। তো প্রথমত, তার প্রথম যে সঙ্গী সেটা হচ্ছে চারটা গ্লাস আছে। সেই চারটা গ্লাসের নাম কি কি? হারু, বারু, তারু আর কারু। সো এই চারটা নাম। সবার লাস্টের নামে কি আছে? রু আছে। সো হারু, বারু, তারু, কারু। So এইটা হচ্ছে এই চারটা নাম মাথায় রাখতে হবে। যে মিনুর যে চারটা গ্লাস আছে সেই গ্লাস চারটার ফ্রেন্ডের নাম কি? হারু, বারু, তারু আর কারু। অন্য কিছু কিন্তু লিখো না, নারু লিখে ফেলিও না কিন্তু। লিখতে হবে হারু, বারু, তারু, কারু। পরীক্ষায় মনে পড়তেছে না তাই বলে নাড়ু লিখে ফেললাম, এটা কিন্তু হবে না। যে চারটা আছে চারটাই ভালো করে নাম মনে রাখতে হবে। গ্লাস মাজার সময় সেগুলোর প্রতি তার খুব দরদ। কারণ কারণ কেন দরদ বলো তো? কারণ এই চারটা জিনিস তার খুবই প্রিয়, তার বন্ধু, তার শত্রু না। শত্রু যদি হইতো তাহলে কি করতো? ওই কয়লাকে যেভাবে হাতুড়ি দিয়ে পিটাইছে না, তেমনি ভাবে এখানেও সেই কাজটা সে করতো। আর একটু টোল খেলে তার খুব কষ্ট হয়। টোল খেলে মানে একটু হচ্ছে পড়ে গেলে বা কোনো সমস্যা হইলে তখন সে অনেক কষ্ট পায়। তারপরে যেটা আছে সেটা কি হচ্ছে মিটসেফ, যার নাম দিয়েছে সে কি, গপগপা। মিটসেফের নাম কি দিয়েছে? গপগপা। মিটসেফ হলো তার ঘোর শত্রু। তার মানে আমরা কি দেখতেছি, মিনুর আরেকটা শত্রুকে, মিটসেফ, সে নাম দিয়েছে এটাকে গপগপা। তার সব ভালো জিনিস গপ, বলো। মিটসেফ মানে কি? মিটসেফ মানে কি? আচ্ছা, বাসায় হচ্ছে বাসন কোসন রাখার হচ্ছে কোনো জায়গা দেখেছো? হ্যাঁ স্যার। ওইটাকে মিটসেফ বলা হয়। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। And যে মিটসেপটা আছে সেখানে কি করতেছে, সে হচ্ছে কেন সে গপ গপা নাম দিয়েছে? গপ গপ করে যারা খেয়ে ফেলে তারা সবাই গপ গপা। এখন যদি আমি বলি আমি নিজে একটা যদি গপ গপা হই তখন কি হবে বলতো? আমার সামনে যদি খাবার থাকে তাহলে আমি কি করবো, গপ 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 করে খেয়ে ফেলবো। এটা হচ্ছে যারা গপ গপ করে খেয়ে ফেলে তারা হচ্ছে গপ গপা। বুঝেছো? তো তাহলে মিটসেপটাকে কেন সে গপ গপা বলতেছে? তার যত পছন্দের, মিনুর যত পছন্দের বাসন কোসন আছে সবকিছু কোথায় রাখা হচ্ছে, মিটসেফে। এবং এই মিটসেফটা সে কি করতেছে, নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। সবকিছু সবকিছু ওখানে রাখা হচ্ছে, সব জিনিস ওখানেই রাখা হচ্ছে। দ্যাটস ওয়াই সে মনে মনে কল্পনা করতেছে যে মিটসেফটা একটা ব্যক্তি, এবং সে কি করে, গপ গপ করে হচ্ছে বাসন কোসন খেয়ে ফেলে। ঠিক আছে, এই জন্য তার নাম দিয়ে দিয়েছে গপগপা। রাক্ষসী নিয়ে আমরা কথা বলেছি অলরেডি, তাই না? এখন তো ওইটা নিয়ে আমরা আর কথা বলবো না। এগুলো কিন্তু তার কিসের সঙ্গী? এগুলো তার রান্নাঘরের সঙ্গী। এখন আসো, ঘটিটার নাম কিন্তু আমরা লেখা হয় না, ঘটিটা হচ্ছে কিন্তু পুটি নাম। এটা কিন্তু দাগাবো বইয়ে,
আর বাকি যেগুলো আমরা বললাম সেগুলো মাথায় রাখতে হবে। যদি বইটা একবার পড়ো ভালো করে, দেখবা যে প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বলেছি সবকিছু সুন্দরভাবে বইয়ের ভিতরে ইনক্লুড করা আছে। আমি জাস্ট ওখান থেকে আলাদা আলাদা কিছু ইম্পর্টেন্ট মেজর ডিটেলস নিয়ে জাস্ট খালি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে এতটুকু যা ক্লাস নিয়েছি, কোনো বুঝতে কোথাও সমস্যা হয়েছে বা কোনো ধরনের প্রশ্ন আছে, যে এরকম যে কোনো জায়গায় স্যার আমি এটা বুঝতে পারতেছি না, আপনি আরেকবার বুঝাই দেন, এরকম কোথাও ফিল হচ্ছে? এরকম কোনো কোথাও থাকলে আমাকে বলো, আমি কিন্তু পরে কোশ্চিন করব, তখন কিন্তু পারতে হবে। আচ্ছা, যেহেতু নাই, যেহেতু আমি আর ওটা নিয়ে কথা বলছি না। তা এখন দেখো, মিটসেপটা তার শত্রু, এটা আমরা বলেছি। এটার নাম সে দিয়েছে গপগপা, গপ গপ করে সব জিনিস পেটে পুরে নেয়। মাঝে মাঝে সে মিটসেপের চকচকে তালাটার দিকে তাকায় থাকে, চেয়ে থাকে, আর মনে মনে বলে আমর। মুখ পোড়া সব জিনিস পেটে পুরে বসে আছে, মানে আমর, মানে আমার। মনে মনে সে বলে আমার, সব মুখ পোড়া জিনিস সে নিজের পেটে পুরে বসে আছে। মিনুর আর একটা দৈনন্দিন কর্তব্য আছে, যখন সে অবসর পায় টুক করে চলে যায় ছাদে। তাহলে মিনু ভোরে ঘুম থেকে ওঠে 4টার সময়। সে চুলা ধরায়, চুলায় কয়লা ভাঙে, তারপর উনুনে আগুন ধরালো। ধরার পর সে কি করতেছে, বাসন কোসন মাজতেছে, তারপরে ঘটি বাটি সবই পরিষ্কার করতেছে, তারপরে পরিবেশের সাথে সে কথা বলতেছে নিজে নিজে। এবং ফাইনালি তার একটা কর্তব্য আছে, সেই কর্তব্যটা কি? যখন অবসর পায় তখন সে টুক করে ছাদে চলে যায়। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে সে চেয়ে থাকে। সাগ্রহে মানে কি বলতো? কেউ পারো সাগ্রহ শব্দের অর্থটা? স্যার আগ্রহের সিমিলার শব্দ এটা। আগ্রহের সিমিলার না, আগ্রহের সাথে, বুঝছো? আগ্রহর সাথে মানে কোনো আচ্ছা, কিছুতে আগ্রহ আছে এমন যদি বুঝাও, তখন সেটাকে বলবো আমরা সাগ্রহে, ঠিক আছে? ওকে স্যার। বাংলা সেকেন্ড পেপার যখন পড়বা তখন একটা টার্ম পাবে, সেটা উপসর্গ, ঠিক আছে? এমনি খাতায় লিখে নিতে পারো উপসর্গ জিনিসটা। ইংলিশে প্রিফিক্স দেখেছো না? সাফিক্স প্রিফিক্স। ইয়েস স্যার। তো বাংলায় প্রিফিক্স কে বলা হয় উপসর্গ। ওকে স্যার। আগ্রহ শব- আগ্রহ শব্দটার আগে সংযুক্ত করেছে, দ্যাটস ওয়াই ওটা সাগ্রহ হয়ে গেছে। সেইটা মাথায় রাখিও। তারপরে পড়ে আসো। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। তার মানে মিনুর একটা সেফ স্পেস আছে। সেই সেফ স্পেস কোনটা? ওই যে কাঁঠাল গাছটার একটা ডাল বের হয়ে আছে ছাদের দিকে, সেই ডালটা মিনুর একটা সেফ স্পেস। সে নিজেকে ওই জায়গাটাতে কল্পনা করে যে তার সমস্ত অন্তর যেন সেই জায়গাতে পড়ে আছে। এর একটা কারণ আছে। এখানে লেখক বলতেছেন যে এই জিনিসটার যে একটা কারণ আছে, সেই কারণটা কি একটু পড়ি। তার জন্মর পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল, বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়ে গিয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে ফিরে আসবে, কথাটা মাঝে মাঝে সে ভাবতো। এমন সময় একটা ঘটনা ঘটল। সে সেদিনও ছাদে গিয়েছিল। দেখতে পেল বাসের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজরে পড়লো ওই সরু ডালটায় একটা হলদে পাখিও বসলো। সেদিন তার বদ্ধ ধারণা হয়ে গেছে, ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেদিনই তার বাবা বিদেশ থেকে ফিরে আসবে। তাহলে দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করো। তার বাবা যে মারা গেছে, সেইটা তার পিসি মশাই কখনো মাসিমা যেটা, সে প্রপারলি এক্সপ্রেস করতে চায় না, কারণ যেহেতু তার বয়স কম। সো সো তারা সঠিকভাবে বলে না। তো তাকে ভুলায় ফাসলায় রাখার জন্য কি করে, তাকে মিথ্যা কথা বলেছে একটা, যে তার বাবা বিদেশে আছে। তো এখন পাশের বাসার যে প্রতিবেশীর নাম কি বলো তো? প্রতিবেশীর মেয়েটার নাম কি? শুনো। টুনু। সো টুনুর যে বাবা, সে কিন্তু বিদেশে থাকতো। সে যেদিন বিদেশ থেকে আসছে, সে কল্পনা করতেছে যে না, তারও বাবা আসছে। আর ওই দিনে একটি কাকতালীয় ঘটনা ঘটেছে। ওই কাঁঠাল গাছটার ওই ডালটাতে একটা হলুদ পাখি বসেছে। ওই হলুদ পাখিটাকে সে নিজের বাবার মতো কল্পনা করে ফেলছে। বুঝেছো তোমরা? এই যে অ্যানালজিটা আসছে এখানে, বুঝেছো এটা? তো আমরা একটু স্লাইডে যাই, আসো।
হলদে হলদে পাখি ও অপেক্ষার প্রহর। দেখো মিনুর পাখি জন্মের আগে তার বাবা মৃত্যু হয়েছিল বলে আমরা বলে ফেলেছি। এখন মিনুর যে বদ্ধ ধারণা সেটা নিয়ে আমরা কথা বলে ফেলেছি। সো এই টপিকটা মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, মার্কের প্রশ্নটা আসবে। ঠিক আছে? সো এর জন্য লিখতে হবে, তো এটা মাথায় রাখিও। এখন আসো, মিনুর একটা টাইমে অনেক জ্বর হয়, মানে এমন জ্বর হয় সেটা সে আর কোপ আপ করতে পারে না। তখন 4টে ইভেন্ট হয়, সেই 4টে ইভেন্ট আমরা একটু পড়ি। প্রথমে কি হচ্ছে, গোপন জ্বর। হঠাৎ একদিন রাতে মিনুর প্রচন্ড জ্বর আসে, কিন্তু সে কাউকে কিচ্ছু বলে না, কারণ তার মনে হয় জ্বর হওয়াটাও বুঝি একটা অপরাধ। তার মানে বুঝতেছো, মানুষ জ্বর হওয়া কখন অপরাধ মনে করে? বলো তো, কেউ একজন বলো। মানুষ জ্বর হওয়া জিনিসটা কেউ কখন অপরাধ মনে করে? কেউ জানো? যখন একজনকে সেভাবে বলা হয়। যখন একজনকে এতটা নেগলেক্ট করা হয়, যখন একজনকে এতটা তুমি হেয় প্রতিপন্ন করো, ঠিক তখনই মানুষটা মনে করা শুরু করে। ধরো তুমি স্কুলে পড়তেছো, স্কুলে যাওয়ার পরে আমরা কিন্তু অনেকেই কি করি, ফ্রেন্ডদেরকে অনেক বুলি করি, করি না? ফ্রেন্ডদের সাথে অনেক ইয়ার্কি ফাজলাম করি, অনেক কথাবার্তা বলি, কিন্তু এমন অনেক আছে যাদেরকে আমরা অনেক উল্টাপাল্টা কথা বলি। সে একটা টাইমে কি করে, ওই মানুষটা নিজেকে অনেক ইনফেরিয়র চিন্তা ভাবনা করা শুরু করে। সে নিজেকে মনে করে যে আমি এতটাই হেয়, যে আমি এতটাই নিকৃষ্ট, যে আমার বেঁচে থাকার অধিকার পর্যন্ত নাই। তো তেমনই চিন্তা করতে পারো, মিনু এতটা সাপ্রেস, এতটা অপ্রেসড, এতটা অবহেলিত, যে সে মনে করতেছে কি, যে তার জ্বর আসাটাও অপরাধ। তার মানে কি, তার জীবনের কোনো মূল্য নাই, সে জীবনটাকে মূল্যহীন ভাবে শুরু করেছে। এখন কি হলো, এই যে জ্বরটা আসলো সে কাউকে বললো না, এটার ফলে কি হয়েছে, যখন শেষ ভোর, তখন জ্বরের ঘোরেই ভোরে তার ঘুম ভেঙে যায়। শরীর ভীষণ খারাপ থাকা সত্ত্বেও সে আস্তে আস্তে উঠে রোজকার মতো ছাদে চলে যায়, কারণ তার ডেইলি কাজ ওইটা। সে চলে যাইতেছে ছাদে। তারপরে কি করে, ছাদে গিয়ে সে পূর্ব পূর্ব আকাশে লাল হয়ে আছে, সে দেখে যে পূর্ব আকাশ লাল হয়ে আছে। জ্বরের ঘোরেই সে কাঁঠাল গাছে সেই শুকনো ডালটার দিকে নিবিষ্ট মনে তাকায়। তার মানে কি, সে ছাদে যায়, ছাদে যেয়ে দেখে যে একটা দৃষ্টিভ্রম হচ্ছে। সেই দৃষ্টিভ্রমটা কি, সে দেখতেছে আকাশে লাল আভা উঠে গেছে, লাল আভা তৈরি হয়ে আছে। তো এই লাল আভার মাধ্যমে সে কি মনে করতেছে, যে তার যে সই, সই তাকে ছাড়াই আগে চুলা জ্বালাই ফেলছে। কারণ তার কথা কি ছিল, প্রত্যেকদিন সে দেখে ঘুম থেকে ওঠার পরে যে তারপরে কিন্তু সই উঠে, এবং লাল আভাটা কিন্তু তারপরে উঠে, তার উনুনে যখন আগুন ধরে তখনই কিন্তু ওঠে। কিন্তু এখন কি হচ্ছে, সে মনে করতেছে যে আকাশ লাল হয়ে আছে, তার উনুনে আগুন ধরে গেছে। কার আগুন? শুকতার উনুনে। তারপরে সে কি করছে, তার একটা যে দৃষ্টিভঙ্গিটা সেটা কাঁঠাল গাছের দিকে, সেই গালটার দিকে সে এক মনে তাকায় আছে। কোনো একটা স্ট্রেঞ্জ একটা ইভেন্ট ঘটতেছে, যেটা তাকে ওখানে বিভোর করে রেখেছে। এখন কি হচ্ছে, সে নিচে নেমে আসে, সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে তার। সে দেখতে পায় একটি হলুদ পাখি এসে বসেছে। বাবা নিশ্চয়ই এসেছে ভেবে সে প্রায় ছুটে বেরিয়ে আসে। তার মানে কি, তার কথা ছিল যে হলুদ পাখিটা যেদিন আবার ব্যাক আসবে ওই ডালে, সেদিনই কিন্তু তার বাবাও ফিরে আসবে। কিন্তু সে তো জানে না তার বাবা মারা গেছে। সো এটা কিন্তু একটা প্যারাডক্স হিসেবে কাজ করতেছে। তোমরা কি প্যারাডক্স বুঝো? প্যারাডক্স বুঝো না? আচ্ছা, কোনো কিছু এমন ভাবে বলা যেটা হিডেন একটা ডিপ মিনিং থাকে। আমি বলতেছি যে হলুদ পাখি আসছে। তা হলুদ পাখি আসা মানে কি, হলুদ পাখি আসা লিটারাল মিনিং এ যে কোনো একটা পাখি এসে বসতেই পারে। বাট এইটা দ্বারা আমি কি বুঝতেছি, যে সামওয়ানস প্যারেন্ট হ্যাজ কাম। ঠিক আছে, তার বাবা চলে আসছে। এটা প্যারাডক্সিক্যাল ওয়েতে কাজ করতেছে এখানে। তো বাবা নিশ্চয়ই এসেছে ভেবে সে ছুটে বেরিয়ে আসে। কিন্তু তোমরা আমাকে বলো, যে তার বাবা কি সত্যি আসছে, না তার এই চিন্তা ভাবনাটা ভুল? কোথাও তার ভুল হচ্ছে, বলো তো? স্যার আসেনি। আসে নাই কেন? কারণ তার বাবা অলরেডি মারা গেছে। আর সে যেহেতু একটা ইমাজিনারি ওয়ার্ল্ড ক্রিয়েট করে রেখেছে, তো সে এখানে আসলে ওই ওই ভ্রমের ভিতরেই আছে, ইমাজিনেশনের ভিতরেই আছে। ঠিক আছে, এখন আমাদের যে টপিকটা ছিল, আমাদের যে মিনু, মিনু সম্পর্কে সবকিছু আমরা বলে ফেলছি। তোমরা বাসায় পড়বা, বাসায় পড়লে এক্সট্রা অনেক ডিটেলস পাবা। সেখানে দেখবা যে খিড়কির দরজাটা কেমন ছিল,
কোথায় সে দাঁড়িয়েছিল, অনেক কিছু পাবা। কিন্তু যেগুলো এই পরীক্ষাতে আসে মেজর ডিটেলস, আমি সেগুলো পড়িয়ে ফেলেছি। বাসায় তোমাদের কাজ ভালো করে বারবার রিডিং পড়া, যাতে তোমাদেরকে কেউ কোশ্চিন করলে সেটা বলতে পারো। ক্লিয়ার? এই গল্পটা একটা জায়গায় শেষ হয়ে গেছে, সেটা দেখা একটু। একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে, যদিও পাটল ছিল, তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। তোমরা কি বুঝতেছো গল্পটা এখানে শেষ করে দেওয়ার মিনিংটা কি? রাইটার যিনি, তিনি কিন্তু একটা হ্যাঙ্গিং সিচুয়েশন আমাদেরকে রেখে গেছে। এরপরে ঘটনাটা কি হইলো? মিনু কি তার বেঁচে থাকলো, না মারা গেল, না তার সাথে কি ঘটলো? কারণ তার যে জ্বর হয়েছে, একটা স্বাভাবিক ইন্টারপ্রিটেশন আছে, সেটা হচ্ছে যে মিনুর যে জ্বর হয়েছে, তো সে দৃষ্টিভ্রম হয়েছে এবং সে বাইরে বের হয়ে আসছে, মানে শি ইজ ডাইং, সে মারা যাচ্ছে। এই মারা যাওয়ার সময় মানুষ তার হচ্ছে বেস্ট মেমোরিজ গুলো ফিল করে। সো এই একটা ইন্টারপ্রিটেশন এখানে চলে সবসময়। ঠিক আছে? তার মানে কি, গল্পটার শেষে রাইটার না দিলেও আমরা ধরে নিচ্ছি মিনু মারা যায়। বুঝেছো? ঠিক আছে। নওশাদ, তুমি কি আছো ক্লাসে? তোমার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। আমি যেটা পড়াই নাই সেটা হচ্ছে তোমাদেরকে শব্দার্থ। শব্দার্থ বাসায় ভালো করে মুখস্থ করতে হবে। আমি বারবার মুখস্থ করার কথা বলতেছি, কারণ বাংলাতে মুখস্থ ছাড়া উপায় নেই। যতই ভালো করে পড়ো, পরীক্ষাতে ভালো করতে হইলে মুখস্থ করতে হবে। মিনিং গুলো মুখস্থ করতে হবে, কিছু ডিটেলস মুখস্থ করতে হবে। তো সবকিছু ভালো করে পড়তে হবে। আবার পাঠ পরিচিতিটাও পড়বা। পাঠ পরিচিতি পড়লে সৃজনশীল লেখার জন্য অনেক সুবিধা হবে। এখন আসো, আমি একটু সৃজনশীল লেখার একটু পদ্ধতিতে শিখাই তোমাদেরকে কি করবা। আমি কালকে দেখছিলাম, আমাকে যারা যারা সৃজনশীল প্রশ্নের উত্তর পাঠাইছো, সায়েন্সের কোশ্চিনের সৃজনশীল প্রশ্নের উত্তর দেখছিলাম একটু। তো ওইটা দেখার পর আমার যা মনে হয়েছে, তোমাদের কিছু জিনিস আমার শেয়ার করা উচিত। সেটা হচ্ছে, এই যে ক মার্কের কোশ্চিন আছে, এটার মার্ক কত বলো তো? Sir, one. ওয়ান। ওয়ান। খতে 2, কতে 2, গতে 3, আর কতে গতে 3, আর কতে 4। 4। একটু হচ্ছে মিউট করে দাও। তো এই 4টা মার্কে আমরা কিভাবে লিখবো? প্রথমত, মিনু কার বাড়িতে থাকে বলো তো, উত্তরটা কি হবে? যে বলবো হাত তোলো। যেটা বাদ দিল। তার শ্বশুরবাড়িতে সীমার ঘরে থাকে। হ্যাঁ, ঠিক আছে, পিসিমার বাড়িতে থাকে। তাহলে এই যে এক লাইনে আমার উত্তর শেষ, আমাকে আর এক্সট্রা কোনো ডিটেলস লিখতে হবে না। ঠিক আছে? আমাকে এক্সট্রা কোনো ডিটেলস লিখতে হবে না। মিনু কার বাড়িতে থাকে, মিনুর বয়স কি, বয়স তার কার কার সাথে থাকে, এসব লিখতে হবে না। আমার কোশ্চিনটা হচ্ছে চাইছে কার বাড়িতে থাকে। সো দ্য আনসার শুড বি মিনু পিসিমার বাড়িতে। 1 মার্কে শেষ। ঠিক আছে? বুঝেছো? এখন আসো খ মার্কের প্রশ্নটাতে এসে, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝায়? ঠিক আছে, এখন খ মার্কের প্রশ্নগুলো হয় অনুধাবনমূলক। তো এটার ক্ষেত্রে কি করবা, 2টা প্যারা বানাইতে হবে। কয়টা প্যারা? 2টা প্যারা। প্রথম প্যারাতে একটা জ্ঞানমূলকের মতো 1 লাইনে উত্তর লিখবা, আর দ্বিতীয় প্যারাতে এক্সট্রা ডিটেলস লিখবা। এটা 1 নম্বর প্যারা, এটা 2 নম্বর প্যারা। সো 2টা প্যারার মধ্যে অ্যান্সার শেষ করতে হবে। প্রথম প্যারাতে এইভাবে লিখবা, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝো, 1 লাইনে শেষ। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝায়, শব্দার্থতে যেটা আছে সেটা লিখে ফেলবো হুবহু। তারপরে বর্ণনা দিবা। বনফুল রচিত মিনু গল্পে ষষ্ঠ ইন্দ্রিয়র কথা বলা আছে। মিনু ষষ্ঠ ইন্দ্রিয়র মাধ্যমে তার চারপাশের পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করে, যার ফলে ষষ্ঠ ইন্দ্রিয়টা হচ্ছে মানুষের মন, যেটার মাধ্যমে মিনু তার অন্যান্য মানুষের মতো ইমেজিনারি একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেলেছে। এই 2টা প্যারার মধ্যে অ্যান্সার শেষ। বুঝেছো? ক্লিয়ার? Yes, Yes, sir. ঠিক আছে। এখন আসো গ মার্কের জন্য। গ মার্কের জন্য আমরা যেই প্রশ্নতে যাই, একটা করে প্যারা বাড়তে থাকবে। ক মার্কে কোনো প্যারা ছিল না, 1 লাইন ছিল। খ মার্কে 2টা প্যারা, প্রথম প্যারাতে 1 লাইন, দ্বিতীয় প্যারাতে মাল্টিপল লাইনস। 3 নম্বর কোশ্চিনের ক্ষেত্রে আসতেছে কি, মাল্টিপল প্যারা, স্পেশালি 3টা প্যারা থাকতে হবে। প্রথম প্যারাতে জ্ঞানমূলক, দ্বিতীয় প্যারাতে অনুধাবনমূলকের মতো অ্যান্সার করতে হবে, আর তৃতীয় প্যারাতে ইন ডিটেলস তোমাকে আলোচনা করতে হবে। তো প্রথম প্যারাতে এখানে দেখি কি লেখা আছে, প্রশ্নটা পড়ে একটু। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। তাহলে এই প্রশ্নটার প্রথম উত্তরটা লিখতে হবে যে এরকম ভাবে, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা
ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। যে এক লাইনে শেষ। সেকেন্ড প্যারাতে আসবা, যে সেখানে মিনু সম্পর্কে একটু ডিটেলস দিবা, এটা অনুধাবনমূলক প্রশ্নের মতো হবে। বনফুল রচিত মিনু গল্পের প্রধান চরিত্র হলো মিনু। মিনু সম্পর্কে যে ডিটেলস গুলো জানো, মিনুর বয়স 10, মিনু সম্পূর্ণ কালা ও বোবা, মিনু পিসিমার বাড়িতে থাকে। তারপর এই যে ডিটেলস গুলো আছে লিখবা। এখন তারপর থার্ড যে প্যারাটা আসতেছে সেখানে লিখবা উদ্দীপক থেকে আমরা পাচ্ছি যে বন্যা হচ্ছে এইসব, বন্যার ক্যারেক্টারিস্টিক্স এইটা। তারপরে লেখা পরে ওই প্যারাতে অ্যান্সার করবা এইভাবে যে বন্যা এটা হলেও মিনু তো এটা নয়, আবার বন্যার এই ক্যারেক্টারিস্টিক্স আছে মিনুর এটা নাই। সো এগুলো হচ্ছে আমাদের বৈসাদৃশ্য, ঠিক আছে। ইভেনচুয়ালি লাস্টে একটা লাইন লিখবা, সে লাস্টে লিখবা যে উপরে উল্লিখিত বর্ণনা থেকে বলা যায় যে মিনু আর বন্যার মধ্যে এইসব দিকে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। ক্লিয়ার? এখন 4 নম্বরের ক্ষেত্রে, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটা বিশ্লেষণ করো। এরকম টাইপের যখন কোটেশন দেওয়া কোনো কথা লেখা থাকবে, তখন আমরা এইটাকে, এই কথাটাকে হুবহু তুলবো, ওই জ্ঞানমূলকের জায়গাটাতে হুবহু তুলবো এভাবে কোটেশন মার্ক দিয়ে, দিয়ে একটা হাইফেন দিব। হাইফেন দিয়ে লিখবা কথাটি অত্যন্ত অর্থবহ। কি বললাম? কথাটি অত্যন্ত অর্থবহ, তার মানে কি, সেটা অর্থ বহন করে। তারপরে আবার সেই গয়ের মতো যে মিনু সম্পর্কে কথা বললা একটা প্যারাতে, তারপরে আরেকটা প্যারাতে বন্যা সম্পর্কে কথা বললা, আরেকটা প্যারাতে যাইয়া কি করতেছো, মিনু আর বন্যার শিক্ষাটা নিয়ে কথা বলতেছো। যে উপরে দেখতেছি যে মিনু কি করতেছে, যে সে প্রকৃতি থেকেই জ্ঞান অর্জন করতেছে, কিন্তু অন্যদিকে বন্যা কি করতেছে, বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতেছে। মিনা প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে কি বোঝানো হয়, প্রতিষ্ঠানে যে শিক্ষা অর্জন করা, এই জিনিসগুলোকে ব্যাখ্যা করে দিবা। দিয়ে ফাইনালি আবার এভাবে বলবো, পরিশেষে বলা যায় যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে যে উক্তিটি লেখা আছে, যে কথাটা লেখা আছে সেটি যথার্থ। ক্লিয়ার? আমার কথা বুঝেছো তোমরা? কনফিউশন আছে কোথাও? সৃজনশীল লেখার জায়গাতে কোনো কনফিউশন আছে? আরিয়ানা, নওশাদ, তারপরে সাহিব, তারপর স্নেহা, বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, কনফিউশন আছে কিনা? নো স্যার। নাই, ঠিক না আছে। স্যার। না, ঠিক আছে। তাহলে যদি তোমাদের কোনো প্রশ্ন না থেকে থাকে, তাহলে তোমাদের কাজ যেটা হবে আমি একটু বলি। নেক্সট দিন, নেক্সট যেদিন বাংলা ক্লাস হবে তার আগে আমি চাই তোমরা একটা গদ্য এবং একটা কবিতা পড়ে রাখবা। নীলনদ আর পিরামিডের দেশে, এইটা হচ্ছে রিডিং দিয়ে রাখবা একবার বাসায়, এবং জন্মভূমি কবিতাটা হচ্ছে রিডিং করে রাখবা। তো এই দুইটা তোমাদের হোম টাস্ক হচ্ছে, নেক্সট ক্লাসের আগে করে রাখতে হবে। এন্ড আগামী 2 দিনের মধ্যে বাংলা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার লিখে আমাকে পাঠাতে হবে। স্যার আরেকবার বলতে পারবেন? আচ্ছা, হ্যাঁ। একটা গদ্য, সেটা হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ, এইটা পড়বা। আর জন্মভূমি, এই দুইটা বাসায় একবার করে পড়বা, কারণ আমি নেক্সট দিন এই দুইটা পড়াবো। সো এই দুইটা যাতে আমি পড়ানোর আগে তোমাদের পড়া থাকে। ওকে স্যার। এন্ড এন্ড যেটা আরেকটা পড়তে হবে সেটা হচ্ছে, করতে হবে বাসার কাজ, সৃজনশীল মিনু গল্পের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটার উত্তরটা গ্রুপে পাঠাবা, সরাসরি করবা, করে গ্রুপে পাঠাবা। একটা সৃজনশীল আগামী 2 দিনের মধ্যে পাঠাবা, ঠিক আছে?